Assalamu alaikum everyone. Welcome to my channel. Today I'm going to talking about power system basic. Power system analysis একটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর এটার বেসিক তো আরও ইম্পর্টেন্ট। আমরা পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের যে ম্যাথমেটিক্সগুলো সেগুলোতে যাওয়ার আগে দেখব যে কিভাবে ম্যাথের সলিউশনগুলো করতে হবে, কিভাবে তার ফর্মুলাগুলো আসছে, কিভাবে আমরা অ্যানালাইসিস করব স্টেপ বাই স্টেপ। তো বেসিক ক্লাসটা আজকে অনেক ইম্পর্টেন্ট। বেসিক জিনিসে যাওয়ার আগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আসলে এই আলোচনা। সেটা হচ্ছে ডেমোক্রেটিক যে কান্ট্রি থাকে, গণতান্ত্রিক দেশগুলোতে হয় কি সবাই মিলে আলোচনা করে কিংবা ভোট দানের মাধ্যমে নিজেদের মধ্যে থেকে একটা রাজা তৈরি করে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু সম্পদের সুষ্ঠু বন্টন হয় না, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। কিন্তু কমিউনিস্ট কিংবা সোশিয়ালিস্টিক যে দেশগুলো, যারা কমিউনিজম বিশ্বাস মনে ধারণ করে, রাজনৈতিক বিশ্বাস অথবা সোশিয়ালিজম ধারণ করে মনে, তারা বেসিক্যালি করে কি সম্পদের সমানভাবে বন্টন করে। কিভাবে? যে ওই সমাজে কোনো ধনী গরিব থাকবে না, মধ্যবিত্ত থাকবে না, সবার সম্পদের পরিমাণ সমান থাকবে। সে কাজ করুক আর নাই করুক, সে যাই করুক না কেন, ওই দেশে যে জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেকের সম্পদের সমান পরিমাণ থাকবে। তো এই কথাটাই আমি এখানে খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য চিত্রায়িত করছি, যে এখানে দেখা যাচ্ছে যে এটা খুবই বড়, এটা খুবই ছোট, এ আবার মিডিয়াম। তো বড় লোক, গরিব, মধ্যবিত্ত, এটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রির চিত্র। আর সোশিয়ালিস্টিক কান্ট্রির চিত্র হচ্ছে এটা এরকম, যে প্রায় ম্যাক্সিমামই দেখা যায় যে হচ্ছে সম্পদের পরিমাণ সবার সমান। এখন কোনো দেশ যদি মনে করে যে আমরা সোশিয়ালিজম রাজনৈতিক ধারণায় বিশ্বাস রাখি, তো আমাদের দেশটাকে এখন সোশিয়ালিস্টিক করতে হবে, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে, যেখানে সবাই মানে সমান একটা সম্পদের অধিকারী হবে। তো তারা মিলে ডিসিশন করলো, তাহলে সম্পদের সমান অধিকার হলে প্রত্যেকের কত করে টাকা থাকলে ওই দেশের সম্পদের সমান টাকা থাকবে। তো ওরা চিন্তা করলো যেভাবে তো বের করা অনেক সমস্যা, তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, আমাদের মধ্যে থেকে একজনকে রাজা বানাই, যার সম্পদের পরিমাণটা দিয়ে আমরা প্রত্যেকের সম্পদের পরিমাণটা রূপান্তরিত করব। তোরা করলো কি, ওদের নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা নির্বাচন করলো, যাকে আমি কিং বলতেছি। তো এই কিংকে ওরা ধরছে রেফারেন্স অথবা বেসিক। আমরা কিংকে বলবো বেসিক না, কিংকে বলবো বেস। ঠিক আছে, কিংকে ওরা বেস ধরছে, যে ওর সম্পদের পরিমাণ যা, সবার সম্পদের পরিমাণ সেরকম হতে হবে। তো আমি করলাম কি, কিংকে বেস ধরে নিচে বসাই দিলাম, আর প্রত্যেকের যে সম্পদের ভ্যালুটা আছে, অর্থাৎ অরিজিনালি কত ভ্যালু আছে সবার, সেই সম্পদের পরিমাণটা কে উপরে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল বললাম, অ্যাকচুয়াল ভ্যালুটা। তো আমি অ্যাকচুয়াল ভ্যালু অর্থাৎ প্রত্যেক প্রজার যার যার আলাদা আলাদা কত টাকা করে আছে, ওই অ্যাকচুয়াল ভ্যালুটাকে রাজা, আমাদের মধ্যে থেকে যাকে রাজা নির্বাচন করলাম তার কত সম্পদ আছে, সেই বেসটা দিয়ে ভাগ করলে যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে পার ইউনিট ভ্যালু। তো আমরা এখানে ম্যাথমেটিক্সে পার ইউনিট ভ্যালু ব্যবহার করব বিধায় আমরা পার ইউনিট ভ্যালুটা বোঝানোর সাথে এই গল্পটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যাতে বোঝানোটা সহজ হয়। বেসিক্যালি হয়েছে কি, অ্যাকচুয়াল ভ্যালুটাকে যদি আমরা বেস ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলেই পার ইউনিট ভ্যালু পাবো। এখন মনে আসতেই পারে যে পার ইউনিট ভ্যালুটা আমি কিসের জন্য এখানে ইন্ট্রোডিউস করালাম। এখানে দেখা যাচ্ছে যে একটা ট্রান্সমিশন লাইন আঁকছি আমি, তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাতে ট্রান্সমিশন লাইনের যে জেনারেটর সাইড আছে, যেখানে জেনারেট হচ্ছে বিদ্যুৎ, ট্রান্সমিশন সাইড আছে যেখানে ভোল্টেজে কমানো বাড়ানো হচ্ছে, তারপর একটা ট্রান্সমিশন লাইন আছে যার মাধ্যমে বিদ্যুৎটা পাস হচ্ছে, আর একটা ট্রান্সফরমার আছে যার দ্বারা স্টেপ ডাউন করা হচ্ছে ভোল্টেজ। দেন লোড, অর্থাৎ কনজিউম করতেছে একটা লোড, সেটা একটা মিটার হতে পারে অন্য কোনো লোড। তো ওখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টেরই আলাদা আলাদা এমভি এবং কিলোভোল্ট রেটিং আছে। এটার একটা আছে, ট্রান্সফরমারের একটা নিজস্ব রেটিং আছে, ট্রান্সমিশন লাইন তো গেল, তারপর ট্রান্সফরমার টুর একটা নিজস্ব রেটিং আছে, মোটর যেটা আছে মোটরের একটা নিজস্ব রেটিং আছে। তো প্রত্যেকে আলাদা আলাদা, কিন্তু তো প্রত্যেকে তো আলাদা আলাদা হলে আমাদের ক্যালকুলেশনে অসুবিধা। এই কারণে আমরা করি কি, প্রত্যেকের ভ্যালুটাকে একটা বেস ভ্যালু দ্বারা আমরা ভাগ করে একটা পার ইউনিট ভ্যালুতে আমরা নিয়ে যাই।
এই কাজটা করার জন্য আমরা হয়তোবা ধরি জেনারেটরের যে এমভিএ আছে আর কিলোভোল্ট আছে, এটাকে বেস ধরে তুমি ম্যাথটা করে ফেলো। অর্থাৎ এটা যদি আমি বেস ধরি তাহলে প্রত্যেকটাকে আমি এইটার মান দ্বারা পরিবর্তন করে করে আমি পার ইউনিট ভ্যালুটা বের করব। আর এই কারণেই পার ইউনিটটা এখানে আমি ইন্ট্রোডিউস করছি। তো দেখা যাচ্ছে এখানে আমি যদি জেনারেটর সাইডের সব কিছু বেস ধরি, অর্থাৎ 60 MVA বেস ধরি আর 20 kV বেস ধরি, তাহলে দেখা যাচ্ছে এই জেনারেটরের নিজস্ব ভ্যালু যদি আমি অ্যাকচুয়াল বলি, অ্যাকচুয়াল ভ্যালুটা নেই, এর বেস ভ্যালু নেই, ওই সেমই থাকবে, কারণ এইটার ভ্যালুটাই আমি বেস ভ্যালু ধরছি। আর বাকি এগুলো যেগুলা ট্রান্সফরমার 1, ট্রান্সফরমার 2, মোটর, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, কারণ এটার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। তো এগুলো আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তখন বিস্তারিত আলোচনা করব, তখন বুঝতে পারবেন। আজকে আমরা ফর্মুলা কিভাবে ইউজ করব সেটা বলতেছি। দ্বিতীয় যেটা আসি, দ্বিতীয় ফর্মুলাটা পার ইউনিট ইম্পিডেন্স। পার ইউনিট ইম্পিডেন্সও বলা হয় কিংবা পার ইউনিট রিঅ্যাক্ট্যান্সও বলতে পারি, যেহেতু এখানে এক্স ব্যবহার করা হয়েছে, পার ইউনিট ইম্পিডেন্স আর রিঅ্যাক্ট্যান্সও বলা যায়। তো এখানে পার ইউনিট ইম্পিডেন্সের সূত্র সেম, অ্যাকচুয়াল ইম্পিডেন্স ডিভাইডেড বাই বেস ইম্পিডেন্স। আবার পার ইউনিট ভোল্টেজের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই বেস ভোল্টেজ। পার ইউনিটের কারেন্টের ক্ষেত্রেও সেম জিনিস, অ্যাকচুয়াল কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট। এখন এখানে কথা হচ্ছে যে অনেক সময় বেসটা, আমাদের বেস ইম্পিডেন্সটা বের করতে হয় নিজে থেকে। তো বেস ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, যে কিলো ভোল্ট যে ভোল্টেজ রেটিংটা আছে লাইন টু লাইনের, ওইটাকে আমরা এমভিএ দ্বারা, এমভিএ রেটিং দ্বারা ভাগ করি, ওইটার স্কোয়ারকে আমরা এমভিএ রেটিং দ্বারা ভাগ করি। তো এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, আমরা যখন বেস ইম্পিডেন্স বের করতে যাব এই সূত্রটা আমরা বারবার ইউজ করব, তখন খুব কাজে আসবে আসলে এই সূত্রটা। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো সময় এমভিএ রেটিং যেটা আমি বেস ধরছি ওইটা ফুল ম্যাথে কখনো চেঞ্জ হয় না। অর্থাৎ এই যে আমি যদি 60 MVA বেস ধরি, বেস এমভিএ, তাহলে এটার জন্য যেমন সত্য হবে, এটার জন্য তেমন সত্য হবে, এটার জন্য সেম হবে, এটার জন্য সেম হবে। কিন্তু এই যে কিলোভোল্ট রেটিং যেটা আছে, এইটা বেস যেটা ধরে সেটা সেম থাকে না, এটা চেঞ্জ হয়। এটা চেঞ্জ করতে পারে কে? এটা চেঞ্জ করার ক্ষমতা রাখে শুধু ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলোর ক্ষেত্রেই এমভিএ রেটিং ঠিক থাকলেও কিলোভোল্ট রেটিংটা এই ট্রান্সফরমারের যে ট্রান্স রেশিওগুলো আছে এইটার মাধ্যমে চেঞ্জ হয়। তো এই কথাটা আমি এখানে লিখছি, ট্রান্সফরমার ক্যান চেঞ্জ বেস কেভিএ অ্যাকর্ডিং টু ইটস রেশিও। সবসময় মনে রাখবা এমভিএ রেটিং চেঞ্জ হয় না, হোল ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে সেম, বাট কেভিএ রেটিং ট্রান্সফরমারের ক্ষেত্রে চেঞ্জ হবে। ঠিক আছে? আর এখানে আরও একটা ইম্পর্টেন্ট সূত্র যেটা আমি লিখছি, যে নিউ পার ইউনিট ইম্পিডেন্স কিভাবে আমরা বের করব। নিউ পার ইউনিট ইম্পিডেন্স আমরা বের করার ক্ষেত্রে এই সূত্রটা হোল মানে ক্লাসগুলোতে, এরপরে যতগুলো ম্যাথ ক্লাস আমি করাবো সবগুলোতে আমি এই যে সূত্রটা বারবার কল করব, যে ওল্ড পার ইউনিট ইম্পিডেন্স ওল্ডে কত আছে। ঠিক আছে? যেমন এখানে দেখা যাচ্ছে যে একটা এক্স দেওয়া আছে, অর্থাৎ নিউ পার ইউনিট ইম্পিডেন্স আমাদের বের করতে হবে, ওল্ড পার ইম্পিডেন্স দেওয়া আছে, এইটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওল্ডটাকে আমরা 100 দিয়ে ভাগ করে একটা ভ্যালুতে আনলাম, সেটা এখানে বসাবো, ইনটু কেভি ওল্ড ডিভাইডেড বাই কেভি নিউ হোল স্কয়ার। তো কেভি ওল্ড বলতে কি, এখানে যে কেভিটা আগে থেকে দেওয়া আছে সেটা হচ্ছে ওল্ড, আর বেস যেটা আমরা ধরছি ওইটা হচ্ছে কেভি নিউ। তো এটা আমি যদি বলি যে এইটাই বেস ভ্যালু ধরে নিতে হবে, তাহলে এটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কারণ কেভি ওল্ডও 20 ছিল, আর কেভি বেস যেটা আমরা ধরবো কিংবা বলে দিবে ধরতে সেটাও 20 হবে, কারণ এইটার মানটাই হোল ইসের ক্ষেত্রে আমি বেস ধরছি। তো এটা হোল স্কয়ার ইন্টু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড। এমভিএ নিউ এখানে হচ্ছে 60, কারণ আমি এটাকে বেস ধরছি, আর এমভিএ ওল্ড হচ্ছে 60 MVA, কারণ এটা আগে থেকেই দেওয়া ছিল। আর যদি বলা থাকে যে এমভিএ আলাদা, কেভিও আলাদা বেস ধরে নিতে হবে, সেক্ষেত্রে চেঞ্জ হবে, ওঠানামা করবে। তো এই জিনিসটা আমি জেড নিউ দিয়ে লিখে বুঝাইছি, জেড নিউ ইজ ইকুয়াল টু জেড ওল্ড ইন্টু কেভি ওল্ড বাই কেভি নিউ হোল স্কয়ার ইন্টু এমভিএ নিউ ডিভাইডেড বাই এমভিএ ওল্ড। তো
তো আশা করি সবাই বুঝতে পারছো, আর এই ম্যাথমেটিক ফর্মুলাগুলা বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, কারণ পরবর্তীতে যে আমরা ম্যাথে গেলে এগুলো খুব কাজে লাগবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখা হবে এই সিরিজের 2য় নাম্বার ভিডিওতে আবার ইনশাল্লাহ। ততদিন ভালো থাকো। আসসালামু আলাইকুম।